স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরুণী। সীমান্তের ওপার থেকে পতিত ফ্যাসিস্টরা নতুন নতুন ষড়যন্ত্র করে বিশ্ব দরবারে বাংলাদেশকে মৌলবাদী দেশ হিসেবে প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে। আর তাতে মুখ্য ভূমিকা রাখছে ভারতীয় গণমাধ্যম, এ কথা বলেছেন বিএনপি মহাসচিব। এছাড়া দলটির নেতারা বলছেন, ষড়যন্ত্র করে দেশের রাজনৈতিক দলগুলোর ঐক্যে কেউ ভাঙন ধরাতে পারবে না। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের কনভেনশন। কর্ণধাররা আপনাদেরকে অনুরোধ করব অতি শীঘ্রই। এতে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, তরুণদের কারণেই আজকের বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত। কোনো ষড়যন্ত্রে পা দিয়ে এই অর্জন নষ্ট করা যাবে না। আমি খুব কষ্ট পাই, ভীষণ কষ্ট পাই যখন দেখি যে আমাদের ছেলেরা মারামারি করছে কলেজে। এই এখন যখন তোমরা এত বড় একটা বিজয় অর্জন করলে, একটা ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়িয়ে দিলে, এটা তো কোনো মতেই গ্রহণযোগ্য নয়। ইউ মাস্ট রাইজ এগেইন। এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটা একটা চক্রান্ত, এটা একটা ষড়যন্ত্র, এবং তোমাদের দায়িত্ব হচ্ছে এদেরকে বোঝানো যে দিস ইজ নট দ্য ওয়ে, এটা রাস্তা নয়। বলেন, ধর্মের নামে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সোচ্চার ফ্যাসিস্টরা দেশের বাইরে বসে করছে নতুন নতুন ষড়যন্ত্র। সীমান্তের ওপারে বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা এক একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে, বাংলাদেশে নাকি এখানে সমস্ত সংখ্যালঘু ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে। ভারতের পত্রপত্রিকাগুলো থেকে আমাদের সোশ্যাল মিডিয়াতে এমনভাবে রাখা হচ্ছে যেন বাংলাদেশে এখন এই ধরনের সমস্ত নিকৃষ্ট ঘটনা ঘটছে। ঘটনা তো তা না। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ঐক্যে কেউ ফাটল ধরাতে পারবে না। সবাই ঐক্যবদ্ধ থাকুন, সচেতন থাকুন, সতর্ক থাকুন, যাতে করে আমাদের ঐক্যে কেউ ফাটল ধরাতে না পারে, আর যাতে করে আমাদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করে সফল না হতে পারে। কেউ যাতে দেশের ব্যাপারে চোখ রাঙাতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। এমন একটা ঐক্য গড়ে তুলুন যাতে করে কেউ আমাদের বিরুদ্ধে কোনো চোখ রাঙানোর সাহস না। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে সরকারকে বেকায়দায় ফেলতে দেশি বিদেশি গোষ্ঠী তৎপর বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসাইন। আর দেশের ভাবমূর্তি রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। সকালে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে তারা এসব কথা বলেন। পরে আলিফের পরিবারের কাছে তুলে দেয়া হয় আর্থিক সহায়তার চেক। শুক্রবার সকালে চট্টগ্রামের লোহাগাড়ায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেন সরকারের দুই উপদেষ্টা। পরে আলিফের পরিবারের সদস্যদের সাথে দেখা করে তাদের খোঁজ খবর নেন এবং সমবেদনা জানান। তাদের কাছে আবেগতাড়িত কণ্ঠে আলিফ হত্যার দৃষ্টান্তমূলক বিচার চান নিহতের বাবা ও স্বজনরা। যারা আমার ছেলেকে হত্যা করছে আর যারা ইনকাম দিছে এদের নেতা সবগুলো ফাঁসিছে। আমি যে জড়িত আছে তাদের সবারও আমরা বিচার চাই, সুস্থভাবে বিচার চাই আমরা। সরকারের পক্ষ হতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ধর্ম উপদেষ্টা। এ সময় আলিফের বাবার হাতে স্থানীয় একটি সংগঠনের পক্ষ থেকে 1 কোটি টাকা সহায়তা প্রতিশ্রুতির 7 লাখ টাকার চেক তুলে দেন। এর আগে সাংবাদিকদের ধর্ম উপদেষ্টা বলেন, আলিফের হত্যাকারী যে হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। সরকারকে বেকায়দায় ফেলার জন্য দেশি বিদেশি মহলের অপতৎপরতার কথাও উল্লেখ করেন তিনি। দেশে বিদেশে এই গভর্নমেন্টকে বিব্রত করার জন্য একটা গোষ্ঠী তৎপর। তো আমরা কোনো ক্রমে আমাদের অভ্যন্তরীণ সৌহার্দ্য, সম্প্রীতি, শান্তি, শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয়, বহাল থাকে, এর জন্য আমাদেরকে অত্যন্ত সজাগ এবং সচেতন থাকতে হবে। দেশের ভাবমূর্তি রক্ষা করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। এই বিষয়টার একটা সুষ্ঠু তদন্ত হয়ে সুষ্ঠু বিচার হবে এবং উপযুক্ত শাস্তি পাবে, এ বিষয়ে সবাই নিশ্চিত থাকতে পারেন। আর সবার প্রতি আমি আহ্বান জানাবো শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, যেন এই বিষয়টাকে কেন্দ্র করে বিভিন্ন রকম উস্কানিমূলক ঘটনা না ঘটে। গত মঙ্গলবার সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে দুষ্কৃতিকারীরা।
মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় উত্তাল সারা দেশ। জুমার নামাজ শেষে দেশের বিভিন্ন জেলায় হেফাজতে ইসলাম সহ বিভিন্ন সংগঠন ও সাধারণ মুসল্লিরা বিক্ষোভ মিছিল ও স্লোগান নিয়ে সরব রাখে। দাবি ওঠে আলিফ হত্যার বিচার ও ইসকনকে নিষিদ্ধের, অন্যথায় কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেয়া হয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। শুক্রবার জুম্মার নামাজের পর অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিলে উত্তাল হয়ে ওঠে দেশের বিভিন্ন জেলা। হেফাজতে ইসলাম সহ বিভিন্ন সংগঠন এই বিক্ষোভ সমাবেশ করে। চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজতে ইসলাম। এ সময় সমাবেশে সাইফুল হত্যার সাথে ছাত্রলীগ জড়িত আছে বলে দাবি করেন সংগঠনের শীর্ষ নেতারা। এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে 7 দিনের আলটিমেটাম দেন তারা। ছাত্রলীগের গুন্ডারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদেরকে শাস্তির আগামী 1 সপ্তাহের মধ্যে যদি আমাদের দাবি দাওয়া মানা না হয়, তাহলে আমরা সারা বাংলাদেশে কঠোর থেকে কঠোর কর্মসূচি দিব ইনশাআল্লাহ। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা ও একই দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে ইত্তেফাকুল উলামা। জুমার নামাজ শেষে বৃহত্তর ময়মনশাহীর উদ্যোগে সমাবেশে অংশ নেন হাজারো মানুষ। এদিকে বিকেল 3টায় খুলনা মহানগরীর ডাকবাংলার মোড় চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ইমাম পরিষদ। কর্মসূচিকে ঘিরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ওদিকে একই ইস্যুতে ভৈরবে বিক্ষোভ সমাবেশ করেছেন খেলাফত মজলিস। এ সময় ভারত বিরোধী স্লোগান দেয় সংগঠনটির নেতারা। এদিকে বিক্ষোভ মিছিল শেষে ইসকনকে নিষিদ্ধ করতে সরকারকে কঠোর বার্তা দেয় লক্ষ্মীপুর হেফাজতে ইসলামের নেতারা। এছাড়াও একই দাবিতে ঝালকাঠি, গাইবান্ধা, দিনাজপুর, নরসিংদী, পিরোজপুর, মংলাসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল হয়েছে। মেহেদি হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। আইনজীবী হত্যাকাণ্ডে চট্টগ্রামের মানুষ প্রচণ্ড ক্ষোভের মধ্যেও সংযত থেকে জাতীয় ঐক্য বজায় রেখেছে বলে মন্তব্য করেছেন ভূমি উপদেষ্টা হাসান আরিফ। আর শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেন, জনগণের মধ্যে বিভক্তি ও সাম্প্রদায়িক অশান্তি করার ষড়যন্ত্র হচ্ছে। সন্ধ্যায় নগরী সার্কিট হাউসে জুলাই বিপ্লবে শহীদ পরিবার ও বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে মত বিনিময় সভায় দুই উপদেষ্টা এ কথা বলেন। এ সময় ভূমি উপদেষ্টা বলেন, চট্টগ্রামে ধর্মীয় উস্কানিকে কাজে লাগিয়ে পরিস্থিতি অশান্ত করতে চক্রান্ত হয়েছে। মত বিনিময়ে অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা, রাজনৈতিক নেতারা ও প্রশাসনের কর্মকর্তারা। সভায় চট্টগ্রামের 9টি শহীদ পরিবারের সদস্যদের প্রত্যেককে 1 লাখ টাকার চেক বিতরণ করে জেলা প্রশাসন। চট্টগ্রামের মানুষ সংযত থেকেছে, কোনো ধরনের উস্কানিতে তারা কান দেয়নি। তারা তার আবেগকে ধরে রেখেছেন কিসের জন্য? যে জাতীয় ঐক্যের জন্য। বাংলাদেশের সমস্ত প্রান্তরে যখন মানুষ আবার ঐক্যবদ্ধ হচ্ছে, চট্টগ্রাম সেই ঐক্যের পথ দেখিয়ে দিয়েছে। আমাদের সংস্কারের কাজগুলো করার পাশাপাশি নির্বাচনের যে পর্ব শুরু হয়েছে সেটাকে এগিয়ে নিতে পারি, যেন সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটা জায়গায় এসে দাঁড়াতে পারি। আন্দোলন, সহিংসতা, ষড়যন্ত্র সহ নানানমুখী চাপ মোকাবিলায় জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক দলগুলো। তবে কিভাবে হবে এই ঐক্য, তার রূপরেখা এখনো স্পষ্ট নয়। রাজনীতিক এবং কূটনীতিক বিশ্লেষকরা বলছেন, কোনো দল মতকে বাদ না দিয়ে শুধু অভিযুক্তদের বিচারের আওতায় এনে নির্বাচনের দিকে এগোতে হবে, অন্যথায় পরিণতি খুব একটা ভালো হবে না। 5ই আগস্টের পর থেকেই বাংলাদেশের মানুষ যেন চড়ে বসেছে এক রাজনৈতিক রোলার কোস্টারে। প্রতিদিন নানা আন্দোলন, দাবি দাওয়া, রাজপথ বন্ধ, সহিংসতা সহ ঘটছে হত্যার মতো ঘটনাও। এছাড়া নাগালে আসছে না দ্রব্যমূল্য, বাড়ছে অনিশ্চয়তা। এই বাস্তবতায় অভ্যুত্থানের সুফল নিয়ে সংশয়ে সাধারণ মানুষ। বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে জাতীয় ঐক্যর কথা বলেছে বিএনপি। বৃহস্পতিবার প্রায় একই মত জানিয়েছে জামায়াতে ইসলামও। সরকারের উপদেষ্টারা বলছেন, সংস্কার দৃশ্যমান হবার পর ভোট, কিন্তু রাজনৈতিক দলগুলো চাইছে দ্রুত নির্বাচন। আমাদের দল থেকে ইতিমধ্যে আহ্বান জানানো হচ্ছে যে আমরা সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকব, দেশবাসীকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা আমরা নিচ্ছি। এই মুহূর্তে জাতীয় ঐক্য গড়ে তোলাই আমাদের একমাত্র এবং প্রধান লক্ষ্য। অন্তর্বর্তীকালীন সরকার এই কাজটা করার জন্য তার প্রথম দিন থেকে যেটা দরকার ছিল, এখনও আমি মনে করি দরকার, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো প্রধানত
একেবারে স্বৈরাচারী দল ছাড়া অন্যদের সাথে আলাপ আলোচনা করে সে একটা পথ যদি বের করতে চায় তাহলেই সমস্যার সমাধান দ্রুত করা সম্ভব। এদিকে পশ্চিমা দেশগুলোর কূটনীতিকরা সব দলের রাজনীতি করার অধিকারের উপর জোর দিচ্ছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, সুনির্দিষ্ট অভিযোগ যে রাজনীতিবিদদের বিরুদ্ধে তাদের বিচারের আওতায় এনে রাজনৈতিক সমন্বয় করতে হবে। এতে অন্যান্য দেশের সাথে সম্পর্ক ঠিক থাকবে বলে মনে করেন তারা। তারা অলরেডি বলা শুরু করেছে, একটা হলো ইনক্লুসিভ নির্বাচনের বিষয়টা তারা স্পষ্ট করেছে। এমনকি জার্মান অ্যাম্বাসাডর তিনি রিকনসিলিয়েশনের কথা বলেছেন খুবই স্পষ্টভাবে। তারা ওই সব দলের নির্বাচন চাইবে। এর একটা বড় কারণ হচ্ছে যেহেতু তাদের ইনভেস্টমেন্ট থাকে এবং তারা চায় না যে আবার হট্টগোল হয়ে আবার অস্থিরতার মধ্যে পড়ে তাদের যে ইনভেস্টমেন্ট সেটা যেন ক্ষতি হয়। কোনো রাজনৈতিক দল ও মতকে বাতিল করার ফলাফল দেশের জন্য ভালো হবে না বলেও মনে করেন তারা। ইউরোপিয়ান ইউনিয়ন বিশেষ করে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের সামনে সহিংস বিক্ষোভ ও জাতীয় পতাকা অবমাননার ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ভারতে বাংলাদেশের সব কূটনীতিক মিশনের নিরাপত্তা নিশ্চিতেরও আহ্বান জানানো হয়। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, কলকাতার একটি হিন্দু সংগঠন বঙ্গীয় হিন্দু জাগরণ বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ করে, যা পরবর্তীতে সহিংস রূপ নেয়। বিক্ষোভকারীরা পুলিশ ব্যারিকেড ভেঙে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সীমানায় পৌঁছায়। এ সময় তারা বাংলাদেশের পতাকায় আগুন দেয় ও প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করে। বাংলাদেশ এ বিষয়ে তীব্র নিন্দা জানিয়ে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সব রকম সহিংসতা ও উস্কানি থেকে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। অন্তর্বর্তী সরকার ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা ও স্বার্থ নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেবে বলেও আশাবাদী দেশটি। চিন্ময় কৃষ্ণ দাসের বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও ন্যায় বিচারের ভিত্তিতে হবে বলেও আশা প্রকাশ করেন মুখপাত্র। Has consistently and strongly raised with the Bangladesh government the threats. বাংলাদেশে ক্রমবর্ধমান কট্টরপন্থী বক্তব্য নিয়ে আমরা উদ্বিগ্ন। একে শুধু মিডিয়ার অতিরঞ্জন বলে উড়িয়ে দেয়া যায় না। আমরা এ নিয়ে বারবার আমাদের উদ্বেগ তুলে ধরেছি। ভারতের অবস্থান পরিষ্কার, বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে তাদের সরকারকেই। আমরা আশা করছি চিন্ময় কৃষ্ণ দাসের বিচার প্রক্রিয়া স্বচ্ছ থাকবে। দেশে ভঙ্গুর নির্বাচন ব্যবস্থার জন্য দায়ী আগের বিতর্কিত কমিশন, এমন মন্তব্য করে তাদের শাস্তির আওতায় আনার তাগিদ দিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। নির্বাচন নিয়ে এফডিসিতে এক বিতর্ক প্রতিযোগিতায় তিনি আরও বলেন, নতুন নির্বাচন কমিশনের কাছে ভোট আয়োজন নিয়ে তেমন চ্যালেঞ্জ দেখছেন না। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রার্থী ও নাগরিকের ভূমিকা নিয়ে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। প্রস্তাবের পক্ষে বিপক্ষে তর্ক করেন কবি নজরুল ও তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। তুলে ধরেন নির্বাচন নিয়ে নিজেদের নানা যুক্তি। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, নির্বাচন দেরিতে হলে ফ্যাসিস্ট সরকারের দোসররা আবারও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাই রোডম্যাপ ঘোষণা করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন জরুরি। মেগা প্রজেক্টের নামে যে মেগা দুর্নীতি করা হয়েছে, যে গুম খুন লুটপাট করা হয়েছে, শুধুমাত্র একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু আমরা সবকিছু সমাধান করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এই আয়োজনে যোগ দিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, দেশের ভঙ্গুর নির্বাচন ব্যবস্থার জন্য দায়ী আগের বিতর্কিত কমিশন। সবচেয়ে বড় অপরাধ করেছে নির্বাচন কমিশন, যেটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। তারা প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ, তারা ওত নিয়েছে যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করবে। তাদেরকেও বিচারের আওতায় আনা উচিত। তিনি বলেন, নতুন ইসির কাছে নির্বাচন নিয়ে তেমন চ্যালেঞ্জ নেই, তবে জটিলতা আছে ভোটার তালিকা হালনাগাদ নিয়ে। আমার তো মনে হয় এই নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ, খুব বড় চ্যালেঞ্জ নাই, তবুও চ্যালেঞ্জ আছে অবশ্যই কতগুলো। যেমন ভোটার তালিকাটা সুষ্ঠু করতে হবে।
তিনি জানান, নির্বাচন কবে হবে তা বলার সময় এখনো আসেনি, তবে সংস্কারের বিষয়ে 31শে ডিসেম্বরের মধ্যে সুপারিশ দেবে কমিশন। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। শনিবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডন যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখান থেকে 11ই ডিসেম্বর তার ঢাকায় ফেরার কথা রয়েছে। লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বিএনপি মহাসচিবের সাক্ষাতের কথা রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফেরার পর দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যেতে পারেন 13ই ডিসেম্বর। প্রতি বছর 29শে নভেম্বর বিশ্ব ফিলিস্তিন সংহতি দিবস হিসেবে পালন হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মার্চ ফর প্যালেস্টাইনের আয়োজনে আয়োজিত হয় সংহতি সমাবেশ ও মিছিল। ফিলিস্তিনিদের উপর গণহত্যা ও বর্বরতার প্রতিবাদে 2023 সাল থেকে কাজ করে আসা মার্চ ফর প্যালেস্টাইন শুক্রবার বিকেলে রাজু ভাস্কর্যে সমবেত হয়ে ভিসি চত্বর হয়ে মিছিল নিয়ে শহীদ মিনার হয়ে আবারও রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। 2 দিন ব্যাপী এই সংহতি আয়োজনের অংশ হিসেবে আগামীকাল টিএসসি পায়রা চত্বরে চিত্রাঙ্কন ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রাজু ভাস্কর্য থেকে শুরু করে আমরা পুরো বিশ্ববিদ্যালয় এরিয়া প্রদক্ষিণ করেছি এবং আমরা আমাদের বার্তাটি খুব স্পষ্টভাবে বলে দিতে চাই, ফিলিস্তিনের যে মুক্তিকামী জনতা ছিল তাদের সাথে আমরা পূর্বেও ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও আমরা থাকবো। আগামী 21শে ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে জুলাই বিপ্লবে ছাত্র জনতা হত্যা ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে চ্যারিটি কনসার্ট আয়োজন করবে স্পিরিটস অফ জুলাই। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে কনসার্ট আয়োজনের কথা জানান তারা। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় কনসার্ট মাতাবেন বিখ্যাত পাকিস্তানি সঙ্গীত শিল্পী রাহাত ফতে আলী খান। বিনা পারিশ্রমিকে কনসার্টে গাইবেন তিনি। কনসার্ট থেকে আয়ের অর্থ অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারকে দেয়া হবে বলে জানান আয়োজকরা। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে কনসার্টের টিকিট বিক্রি করা হবে। টিকিট ক্রয় বিক্রয় আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে শুরু হবে বলে আমরা আশা রাখছি। শীঘ্রই মূল্য নির্ধারণ করে টিকিটের সামগ্রিক বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। নতুন সরকার গঠিত হলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বিকেলে পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের হাজী কেরামত আলী ডিগ্রি কলেজ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। ফ্যাসিবাদের পতন হয়ে নতুন সরকার গঠিত হলেও দেশে নানান ধরনের একটা সংকট অস্থিরতা আছে, একটা নতুন পরিবর্তন হয়েছে এবং যে পরিবর্তনের ফলে মানুষ নতুন নতুন স্বপ্ন দেখছে, আগামীর বাংলাদেশকে নিজের মতো করে বিনির্মাণ করতে চাচ্ছে। মানুষ বলছে যে এতদিন যে ধারায় দেশ চলেছে আগামীতে যেন সেইভাবে দেশ না চলে। মেরিল পেট্রোলিয়াম জেলি সৌজন্যে এবারে জানাবো শীতের গল্প। বাড়ির আঙিনায় শীতকালীন নানা সবজির চারা আবাদ করে সাড়া ফেলেছেন কুষ্টিয়ার কুমারখালীর প্রান্তিক কৃষক মাসুদ রানা। ইউটিউবে অনুপ্রাণিত হয়ে এই খাত থেকে মাসে এখন তার আয় লাখ টাকারও বেশি। ফুলকপি, বাঁধাকপি, পেঁপে, টমেটো সহ নানা জাতের বীজের সমারোহ তার বাড়ির আঙিনাকে করেছে সুশোভিত। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মহিষাখোলা গ্রামের মাসুদ রানা চাকুরি ছেড়ে ইউটিউব দেখে বাড়ির আঙিনায় শুরু করেছেন শীতকালীন নানা সবজির চারা উৎপাদন। বীজ পরিচর্যা সহ 6% জমিতে 30,000 চারা উৎপাদনে তার খরচ হয়েছে প্রায় 2 লাখ টাকা, যেখানে শোভা পাচ্ছে শীতকালীন হরেক রকমের সবজির চারা। ইউটিউবেতে অ্যাগ্রোয়ান নামের একটা প্রতিষ্ঠানের প্রতিবেদনমূলক তথ্য পাই ওখান থেকে, যে কৃষিতেও সফল হওয়া যায়। ওইখান থেকে আমার কিউরিওসিটি জাগলো যে আসলে কৃষিতে কীভাবে সফল হওয়া যায়। তারপরে আমি 10 কাঠা জমি নিয়ে শুরু করি আধুনিক পদ্ধতিতে মালচিং সিস্টেমে চাষবাস। তার মতে সনাতন পদ্ধতির চেয়ে আধুনিক পদ্ধতির চাষাবাদে লাভের পরিমাণ বেশি। মোট 30,000 চারা এই মাসে আমার বিক্রি হয়েছে এবং এটা খরচ হয়েছে উৎপাদন করতে 2 লক্ষ টাকা মতন। সর্বমোট বিক্রি হবে প্রায় 4 লক্ষ টাকা সব মিলে এবং লাভ হবে, আমি আশা করতেছি 2 লক্ষ টাকা লাভ হবে। এদিকে মাসুদকে অনুসরণ করে আধুনিক এ বিপ্লবে আগ্রহ দেখাচ্ছেন স্থানীয়দের অনেকে।
মাসুদ ভাই এখান থেকে চারা দেয়, বীজ দেয়, তো ওনার দেখা দেখি অনেকেই নিচে, তাদের দেখা দেখি আমি শুরু করতে যাচ্ছি। এই জায়গা থেকে বীজ নিয়ে আমরা আর কি রোপণ শুরু করব। অ্যাগ্রো 1 এর ডিলারশিপ নিয়ে উচ্চ ফলনশীল জাতের চারা উৎপাদনে এবং বিপণনে সহযোগিতা করা হচ্ছে বলে জানায় উপজেলা কৃষি অফিস। আমাদের যে টেকনিক্যাল যে সাপোর্ট সেগুলো অব্যাহত আছে। আমরা আশা করি তিনি যদি আমাদের সাথে কোঅপারেট করেন, আমরা তার যে এই চারা উৎপাদনের যে সার্বিক যে সহযোগিতা আমরা করতে পারবো। প্রয়োজনে মাসুদকে আগামীর পথে এগিয়ে নিতে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের যে দপ্তরগুলো রয়েছে সেখান থেকে আমরা সহজ শর্তে তার জন্য ঋণের ব্যবস্থাটি করব, যেন উনি এই কার্যক্রমকে আরও বেশি বেগবান করতে পারেন এবং অন্যান্যরা যেন আগ্রহী হয়। ডিভিসি নিউজ ডেস্ক। রাজধানীতে শীত জেঁকে বসার আগেই বাজারে সরবরাহ বেড়েছে শীতকালীন সবজির, তবে পাইকারি ও খুচরায় সবজির দামে ব্যাপক তারতম্য দেখা গেছে, যেখানে 1 কেজি টমেটো খুচরায় কিনতে 50 টাকা বেশি গুনতে হচ্ছে। তবে গত সপ্তাহের তুলনায় বেশ কিছু সবজির দাম কেজিতে কমেছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। ক্যালেন্ডারে শীতের মৌসুম শুরু না হলেও রাজধানীর বাজার ভরে গেছে শীতের সবজিতে। গত সপ্তাহের তুলনায় শিম, মূলা, বেগুন, ফুলকপি, বাঁধাকপি সহ বেশ কিছু সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে। আজকে সবজির বাজার কম, অর্থাৎ বাজার পাইকারপত্র কম, এই জন্য কম, আমদানিও বেশি। শালগম প্রতি কেজিতে 10 টাকা কমছে, মূলা প্রতি কেজিতে 10 টাকা কমছে, আর কপি প্রতি পিসে 5 টাকা করে কমছে। তবে পাইকারি ও খুচরায় দামে বেশ তারতম্য রয়েছে। আড়তে যে মূলা বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, খুচরায় সেটার দাম বেড়ে বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা। ফুলকপি ও বাঁধাকপির পাইকারি দাম 30 টাকা আর খুচরায় 50 থেকে 60 টাকা। পাইকারিতে দেশি টমেটো 100 টাকা কেজি হলেও খুচরায় ক্রেতাকে কিনতে হচ্ছে 150 টাকায়। শসার কেজি 80 টাকা, গাজর 140 টাকা, এই কাঁচা টমেটো 180 টাকা কেজি, বাগুন 80 টাকা কেজি, বেগুন আছে 50 টাকা 60 টাকা কেজি, মূলা আছে 30 টাকা কেজি, টমেটো ইন্ডিয়ান টমেটো 140 টাকা কেজি, গাজর আছে আপনার 140 টাকা। দাম কিছুটা কমলেও তুলনামূলক বিচারে এখনো বেশি বলছেন ক্রেতা। আসলে শীতকাল যেহেতু শুরু হয়েছে, দাম একটু কমার কথা, কিন্তু এখনো কমেনি। মানে এখন আপনার ওই আইসাও আগের মতো শীতের যে ইয়াটা আছে এটা এখন পাই নাই। টমেটোর দাম আমরা যখন পাইতাম 60 টাকা 70 টাকা 50 টাকা, এখন কিনা লাগছে 130 টাকা কেজি টমেটো। চাহিদা ও সরবরাহের অজুহাতে দাম যেন বেশি না হয়, এজন্য বাজার তদারকির তাগিদ তাদের। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।